বলদেব রাথের উপরে তিনি উপবেশন করে আছেন, তার চরণে আমরা সত্যার্ঘ নিবেদন করছি এবং তারপর বলদেব প্রভু কি ধীরে ধীরে এগিয়ে চলুন। সকলে অবশ্যই পকেট মাঠ থেকে সাবধান থাকবেন। টানতে থাকো। হ্যালো বন্ধুরা, আজ ঘুরে দেখবো মায়াপুরের রথযাত্রা উৎসব। সেই সাথে সাথে মায়াপুর ও তার আশেপাশের স্থানগুলিকেও তুলে ধরবো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা বাস কিংবা ট্রেন উভয়ের মাধ্যমেই কিন্তু মায়াপুরে যেতে পারেন। আমরা মায়াপুরে গিয়েছিলাম মূলত ট্রেনে করে। প্রথমেই পৌঁছেছিলাম কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগর স্টেশনে নেমে আপনারা সরাসরি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসবেন। এই যে টিকিট কাউন্টারটা দেখছেন, এখান দিয়ে বাইরে বেরিয়ে এলেই আপনারা দেখতে পারবেন এই টোটো স্ট্যান্ড, এবং এই টোটো স্ট্যান্ডের পাশেই কিন্তু রয়েছে অটো স্ট্যান্ড। আপনারা টোটো কিংবা অটো করে যেতে পারেন মায়াপুরে, তবে টোটোর চাইতে অটোর ভাড়া একটু কম, তাই আপনারা চেষ্টা করবেন অটোই করে মায়াপুরে যেতে। এতে আপনার একদিকে অর্থ সাশ্রয় যেমন হবে, ঠিক তেমনি সময়ও কিন্তু অনেকটাই কম লাগবে টোটোর চাইতে। অটোতে সময় লাগলো মাত্র 20 মিনিট। এরপর অটোওয়ালা আমাদের নামিয়ে দিল স্বরূপগঞ্জ হুলোর ঘাটে। অটোওয়ালা আপনাদের যেখানে নামাবে সেখানেই দেখতে পারবেন এরকম একটি ছোট্ট গলি। সেই গলি দিয়ে এগিয়ে যান। যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। এখন কোথায় চলে এসেছি? হুলোর ঘাটে চলে এসেছি। চলুন, স্বরূপগঞ্জ হুলোর ঘাটে চলে এসেছি। চলুন, নৌকা পারাপার করতে কত নাই দেখি, গিয়ে বলছি। এখান থেকে জনপ্রতি 3 টাকা করে নৌকার মাধ্যমে আপনাদের পৌঁছতে হবে মায়াপুরে। ফেরি পারাপার করতে লাগলো জনপ্রতি 3 টাকা করে। আগে ছিল 2 টাকা, এখন 1 টাকা করে বেড়েছে। ফেরি পারাপার হয়ে গেল, ঘড়িতে মাত্র 2 মিনিট সময় লাগলো। তবে আমরা কিন্তু সরাসরি মায়াপুর মূল মন্দিরে যাব না। এখানে অনেক মঠ রয়েছে, সেই মঠ পরিদর্শন করেই কিন্তু আমরা মূল মন্দিরে যাব। তারপর জগন্নাথ দেবের মন্দির থেকে সরাসরি রথযাত্রায় অংশগ্রহণ করব। ফেরিঘাট অতিক্রম করলেই আপনারা এই প্রবেশদ্বার দেখতে পারবেন। এই প্রবেশদ্বারের তলা দিয়ে আপনারা গেলেই একের পর এক মঠ পরিদর্শন করতে পারবেন। প্রথমেই আমরা চলে এলাম শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দির পরিদর্শন করতে। সত্যি মন্দিরটির নিখুঁত কারুকার্য এক কথায় অসাধারণ। আপনারা মায়াপুর দর্শন করলে এই সমস্ত মন্দির মঠগুলি কিন্তু অবশ্যই পরিদর্শন করবেন। এই মন্দিরটিতে আপনারা বজরংবলী, লক্ষ্মী, নৃসিংহদেব ও রাধাকৃষ্ণের এক অপরূপ বিগ্রহকে দর্শন করতে পারবেন। তবে মন্দিরের অভ্যন্তরে ভিডিও ক্যামেরা একেবারে নিষিদ্ধ থাকায় ভেতরের দৃশ্যগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না।
দেবী লক্ষ্মী, নৃসিংহদেব ও রাধাকৃষ্ণের অপূর্ব বিগ্রহটি একেবারে মন্দিরের অভ্যন্তরে রয়েছে। আমরা বাইরে থেকে জুম করে রাধাকৃষ্ণের এই অপরূপ বিগ্রহটিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ঘড়ি ধরে মাত্র 1 মিনিট পথ পায়ে হেঁটেই আমরা চলে এলাম পরমহংস গৌড়ীয় মঠ পরিদর্শন করতে। এই স্থানে জুতো খুলে আপনাদের এই মঠে প্রবেশ করতে হবে। আপনারা এখন দর্শন করতে পারছেন গৌর ও গদাধরের এক অপরূপ সুন্দর বিগ্রহকে। সেই সাথে সাথে পাশে কিন্তু রয়েছে রাধাকৃষ্ণের এক অপূর্ব বিগ্রহ। আপনারা এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরেই কিন্তু রয়েছে নিষ্কিঞ্চন মহারাজের সমাধিক্ষেত্র। ইনিই হলেন নিষ্কিঞ্চন মহারাজ। ঘড়ি ধরে মাত্র 1 মিনিট পথ আবার পুনরায় হেঁটে চলে এলাম আমরা গৌড়ীয় মঠ পরিদর্শন করতে। এই গৌড়ীয় মঠে এলে আপনারা দেখতে পারবেন শ্রী চৈতন্যদেবের 6টি হাত অর্থাৎ ষড়ভুজ রূপ আপনারা এখানে প্রত্যক্ষ করতে পারবেন, যা রাম, চৈতন্যদেব ও শ্রীকৃষ্ণের যুগল বন্দিতে সৃষ্টি হয়েছে। কৃষ্ণ কি দিওয়ানি হো গই, দিওয়ানি রাধা রানী হো গই। এছাড়াও আপনারা দেখতে পারবেন বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেব ও নৃসিংহদেবের এই অপরূপ বিগ্রহকে। গৌড়ীয় মঠ পরিদর্শন করার পর সোজা রাস্তা বরাবর মাত্র 2 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন চৈতন্য মঠে। এই মঠে এলে অনেকটা সময় আপনাদের কেটে যাবে এবং মঠটি কিন্তু এক কথাই অসাধারণ। এই মঠে এলে চৈতন্যদেবের জন্ম থেকে তার বিভিন্ন রকম লীলা সম্পর্কে আপনারা জানতে পারবেন। মঠটির 2 পাশে রয়েছে 2টি মন্দির। বাঁদিকে রয়েছে সমাধি মন্দির এবং যে মন্দিরটি এখন দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে চৈতন্যদেবের বিগ্রহ। চলুন সবার আগে আমরা সমাধি মন্দিরটি দর্শন করে নিই। এটি হলো কমল মধুসূদন গোস্বামীর সমাধি মন্দির। তাকে এখানেই সমাধিস্থ করা হয়েছে। চলুন এবার আমরা চলে যাই মূল মন্দিরে। তবে মূল মন্দিরের অভ্যন্তরে ভিডিও ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকায় ভেতরের দৃশ্যটি আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। মূল মন্দিরের পাশেই রয়েছে এরকম একটি মন্দির, আর এই মন্দিরের অভ্যন্তরে রাখা হয়েছে শিবলিঙ্গের একটি অসাধারণ বিগ্রহকে।
এছাড়াও মন্দিরটি জুড়ে রয়েছে চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনী। আপনারা এখন দেখতে পাচ্ছেন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের ঠিক পাশেই রয়েছে চৈতন্য মহাপ্রভুর অন্নপ্রাশনের দৃশ্য। এরপরে তুলে ধরা হয়েছে মহাপ্রভুর সর্পধারণ লীলার দৃশ্যটিকে। একদিকে মায়াপুরের অপরূপ মন্দির, অপরদিকে চৈতন্যদেবের বিভিন্ন রকমের লীলার সাক্ষী হতে গেলে অবশ্যই আপনারা ঘুরে আসুন মায়াপুরে। এখানে আবার তুলে ধরা হয়েছে তৈথিল বিপ্রকে অষ্টভুজ দর্শনের দৃশ্যটিকে। সমাজে উচ্চ নিচ বর্ণের ভেদাভেদ দূর করার জন্য তিনি একদম নোংরায় বসে হাঁড়িতে করে খাবার খাচ্ছেন, সেই দৃশ্যটিকেই এখানে তুলে ধরা হয়েছে। জগাই মাধাই উদ্ধারের দৃশ্যটিকেও এখানে অতি চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। সত্যি মায়াপুরে এসে নিজেকে ধন্য বলে মনে করছি। চৈতন্য মহাপ্রভু বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেবের যে দর্শন পেয়েছিলেন সেই দৃশ্যটিকেও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মহাপ্রভু একবার রওনা দিয়েছিলেন ঝাড়খণ্ডের উদ্দেশ্যে, আর সেখানে তিনি বিভিন্ন রকম পশু পাখিদের মধ্যে নাম কীর্তন করেছিলেন। সেই দৃশ্যটিকে আপনারা এখন দেখতে পাচ্ছেন। শ্রীকৃষ্ণ ননি খেতে ভালোবাসতেন, তাই কিন্তু তিনি চুরি করে ননি খেতেন। সেই চুরি করা ননি খাওয়ার দৃশ্যটিকেও এখানে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণ কিভাবে পুতনা রাক্ষসী বধ করেছিলেন সেটা তো আমাদের সবারই জানা, আর সেই দৃশ্যটিকেই কিন্তু এখন আমরা প্রত্যক্ষ করতে পাচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্তের ঘটনাটিকে। বলেছিলাম না, এই চৈতন্য মঠ আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। আশা করছি এই মঠটি আপনাদের মনকে আকৃষ্ট করেছে। চৈতন্য মঠ দর্শন করার পর সোজাসুজি রাস্তা বরাবর আবার পায়ে হেঁটে 1 মিনিট হাঁটতে হবে। মাত্র 1 মিনিট পথ পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন মায়াপুরের সবচাইতে বড় মঠে। আপনাদেরকে এটুকু বলতে পারি, এই মঠে যদি আপনারা যান, আপনাদের 1 থেকে 2 ঘন্টা সময় কখন যে চলে যাবে তা আপনারা বুঝতেই পারবেন না। আর সবচাইতে বড় কথা হলো, এই মঠ থেকেই কিন্তু আপনারা মায়াপুরের মূল মন্দিরকে দর্শন করতে পারবেন। এই মঠটির নাম শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। মঠের অভ্যন্তরে প্রবেশ করলেই আপনারা দেখতে পারবেন একটি বিশাল বড় সমাধি মন্দির। সেই সাথে সাথে অনেক মন্দিরও কিন্তু এই মঠে আপনারা দেখতে পারবেন।
আপনারা এখন দেখতে পাচ্ছেন সমাধি মন্দির। এই মন্দিরটি পুরোপুরি নির্মিত হয়েছে মার্বেল পাথর দিয়ে, আর ভেতরে অনবদ্য কারুকার্য আপনার মনকে আকৃষ্ট করবেই করবে। তবে এই সমাধি মন্দিরে ভিডিও ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকায় ভেতরের অপূরূপ দৃশ্যটিকে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। এখানে আবার অর্জুনের সারথি হয়েছেন কৃষ্ণ, সেই দৃশ্যটিকেই তুলে ধরা হয়েছে। দেখতেই পাচ্ছেন মন্দিরটি কত বড় এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। সত্যি এই মন্দিরটি আমাদের মন ছুঁয়ে গেছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন রকমের দেবদেবী, সেই সাথে সাথে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং মাথার ওপর রয়েছে নৃসিংহদেবের এক অপরূপ মূর্তি। আর মন্দিরের অভ্যন্তরে রয়েছে গৌর নিতাই, কিন্তু মন্দিরের ভেতরে ভিডিও ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই ভেতরের দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। মূল মন্দির দর্শন করার পর আপনারা সোজাসুজি হেঁটে যান। হেঁটে গেলেই দেখতে পারবেন এইরকম একটি অপরূপ সুন্দর স্থান। এখানে তুলে ধরা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তার এক আঙুলের ডগায় গোবর্ধন পর্বত তুলে নিয়ে দাঁড়িয়ে আছে এবং অন্য হাতে রয়েছে তার বাঁশি। শ্রীকৃষ্ণ মূলত গোবর্ধন পর্বতটিকে এক আঙুলের ডগায় তুলেছিল গ্রামবাসীদের দেবরাজ ইন্দ্রের ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য। ইন্দ্র তার বজ্রের দ্বারা দুর্যোগের সৃষ্টি করেছিল, যেটা থেকে বাঁচার জন্য সবাই গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নেয়। এরপর আপনারা সোজা গেলেই দেখতে পারবেন একটি জলাশয়। বর্তমানে এই জলাশয়টিকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা চলছে। আপনারা এই জলাশয়টির চারপাশে ঘুরতে পারেন এবং এখানকার বিভিন্ন রকমের ফুলের গাছ আপনাদের মনকে কিন্তু সেই সময় আকৃষ্ট করবেই করবে। আমরা আমাদের ভিডিওর মধ্যে দিয়ে যেভাবে আপনাদের মায়াপুর দর্শন করাচ্ছি, আপনারা এরকমভাবে দর্শন করবেন। বিশ্বাস করুন, অনেক কম খরচে আপনারা প্রত্যেকটি জায়গা ঘুরে দেখতে পারবেন। এটি সম্পূর্ণ তৈরি হয়েছে মার্বেল দিয়ে। সত্যি নিখুঁত কারুকার্যগুলি দেখুন, এক কথায় অসাধারণ। আপনারা এখন দেখতে পাচ্ছেন সমাধি ক্ষেত্র। এই মঠে এলে আপনারা 2-3টি কলা গাছ দেখতে পারবেন। এখন আপনাদের সামনে তুলে ধরেছি সেই কলা গাছে কিভাবে কলা ঝুলে রয়েছে সেই দৃশ্যটিকে। ইতিমধ্যেই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ আমরা পরিদর্শন করলাম। মঠটা এক কথায় অসাধারণ। আপনারা কিন্তু এই মঠে অবশ্যই আসবেন, আপনাদের এই মঠটা ঘুরে দেখতে খুবই ভালো লাগবে। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ দর্শন করার পর এবার আমরা সরাসরি চলে যাব মায়াপুরের মূল মন্দির দর্শন করার জন্য।
পায়ে হেঁটে সময় লাগবে 2 থেকে 3 মিনিট, তাহলেই আপনারা পৌঁছে যাবেন মায়াপুরের ইসকন মন্দিরে। আপনারা কম বেশি প্রত্যেকেই মায়াপুরের ইসকন মন্দির দর্শন করেছেন, তাই আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে মায়াপুরের ইসকন মন্দিরকে আমরা তুলে ধরছি না, আমরা তুলে ধরব মায়াপুরের আশেপাশে আর কি কি দর্শনীয় স্থান আছে সেগুলিকে। মায়াপুরের মূল মন্দিরের সামনে থেকে 200 টাকার বিনিময়ে আমরা একটি টোটো ভাড়া করেছি। এখান থেকেই মূলত আমরা বাদবাকি সাইট সিনগুলি ঘুরে দেখব। প্রথমেই আমরা চলে যাচ্ছি মদন মোহন মন্দির দর্শন করতে। মন্দিরটির ভেতরে ভিডিও ক্যামেরা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকায় আমরা বাইরে থেকে মন্দিরটি আপনাদেরকে দর্শন করাচ্ছি। মন্দিরের অভ্যন্তরে ভিডিও ক্যামেরা একেবারেই নিষিদ্ধ থাকায় ভেতরের দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, তবে ভেতরে কিন্তু রয়েছে মদন মোহনের এক অপরূপ বিগ্রহ। মদন মোহন মন্দির দর্শন করার পর আমরা সরাসরি চলে যাচ্ছি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শন করতে। এই স্থানেই কিন্তু চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, আর সেই স্থানটি এখন আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। রথযাত্রা উপলক্ষে প্রবেশদ্বারের একদম সামনেই করা হয়েছে এরকম একটি সুন্দর আলপনা। এখানে এলে আপনারা অনেকগুলি মন্দির দেখতে পারবেন, কিন্তু মন্দিরে ভিডিও ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই এই দৃশ্যগুলিকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। আপনারা এখন দেখতে পাচ্ছেন গৌরকুণ্ড। এই গৌরকুণ্ডের সাথেই কিন্তু চৈতন্যদেবের অনেক লীলা জড়িত রয়েছে। বর্তমানে এই গৌরকুণ্ডে রয়েছে ছোট বড় নানান আকৃতির মাছ ও কাঁকড়া। এই গৌরকুণ্ডের জলকে এখানকার মানুষেরা পবিত্র বলে মনে করে থাকেন, তাই আপনারা অবশ্যই গেলে এই জল কিন্তু মাথায় দিতে একদমই ভুলবেন না। এখানে এলে একদিকে যেমন আপনারা দেখতে পারবেন গৌড়ীয় মঠ, চন্দ্রোদয় মন্দির, প্রভুপাদের সমাধি মন্দির, দেবানন্দ গৌড়ীয় মঠ, সেই সাথে সাথে দেখতে পারবেন চৈতন্য মহাপ্রভু যে নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছিলেন সেই নিম গাছটিকে। 1486 খ্রিস্টাব্দের ফাল্গুনী পূর্ণিমার তিথিতে নবদ্বীপের মায়াপুরের এই নিম গাছের তলায় ছোট্ট নিমাই অর্থাৎ চৈতন্যদেব জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র, মাতা শচী দেবী। আমরা অনেকেই হয়তো দীঘা, পুরী, দার্জিলিং প্রভৃতি বিভিন্ন স্থান ঘুরে দেখেছি, কিন্তু এই সমস্ত স্থান কিন্তু অনেকেই দেখিনি। আপনাদের কাছে অনুরোধ,
এই সমস্ত স্থানগুলি দর্শন করুন, অনেক কিছু জানতে পারবেন। মহাপ্রভুর জন্মস্থান দেখার পর এবার আমরা চলে যাচ্ছি শ্রীবাস অঙ্গনে। এটি মায়াপুরের একটি বিশেষ উল্লেখযোগ্য ও দর্শনীয় স্থান। এই শ্রীবাস অঙ্গনটি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্ত শ্রীবাস ঠাকুরের বাড়ি। আমরা এখন চলে এসেছি শ্রীবাস অঙ্গনে। এইখানেই কিন্তু নিত্যানন্দ খোল ভেঙেছিলেন। বুঝতেই পারছেন এখানকার ঐতিহাসিক তাৎপর্যটা কতখানি। চৈতন্য মহাপ্রভু প্রথমে এই স্থানেই হরিনাম সংকীর্তন শুরু করেন। মহাপ্রভু যখন কীর্তন করতেন তখন তিনি দরজা বন্ধ করে তার ভক্তদের নিয়ে সংকীর্তন করতেন। যারা বহিরাগত ভক্ত তারা এখানে ঢুকতে পারতেন না, তাই তারা তখনকার দিনের শাসক চাঁদ কাজীর কাছে গিয়ে নালিশ করে জানায় এখানে হরিনাম সংকীর্তন হয়, হিন্দু ধর্মের প্রচার হয়। আর তখন চাঁদ কাজী তার দলবল নিয়ে মহাপ্রভুর খোল ভেঙে দেন। সেই ভাঙা খোলটিকেও আপনারা এখানে এলে দেখতে পারবেন। শ্রীবাস অঙ্গনের মধ্যেই রয়েছে এই অদ্বৈত ভবন। চলুন অদ্বৈত ভবনটিকে এবার আপনাদের সামনে তুলে ধরি। আপনারা এখন দর্শন করতে পারছেন চৈতন্য নিতাইয়ের এক অপরূপ বিগ্রহকে। চৈতন্য নিতাইয়ের এই অপরূপ বিগ্রহ দর্শন করার পর আপনারা সোজাসুজি পায়ে হাঁটলেই দেখতে পারবেন গৌর গদাধরের আর একটি অপরূপ বিগ্রহকে। ছবি তুলো না, আমি তো সব তুলে এবার চলে যাচ্ছি আরো একটি মঠ দর্শন করতে। মঠটির নাম চৈতন্য মঠ। এই মঠটি একটি বিশাল এলাকা জুড়ে অবস্থিত এবং এই মঠে এলে আপনাদের 1 থেকে 2 ঘন্টা সময় লাগবেই লাগবে। মঠটি চৈতন্য মঠ হলেও এটি কিন্তু চৈতন্য মহাপ্রভুর মাসি ও মেশোর বাড়ি। আপনারা এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি হলো শ্রীল প্রভুপাদের সমাধি মন্দির। সমাধি মন্দিরের অভ্যন্তরে ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকায় আমরা বাইরে থেকেই সমাধি মন্দিরটিকে আপনাদের সামনে তুলে ধরলাম। ইনি হলেন শ্রীল প্রভুপাদ। সমাধি মন্দিরের পাশেই রয়েছে শ্যামকুণ্ড। এই শ্যামকুণ্ডের জলে পা ধোয়া কিংবা স্নান করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। চৈতন্যদেবের নানা লীলা কাহিনীর সাক্ষী হলো এই শ্যামকুণ্ড।
শ্যামকুণ্ডের জল কিন্তু খুবই পবিত্র, তাই আপনারা এই জল মাথায় দিতে কিন্তু একদমই ভুল করবেন না। শ্যামকুণ্ড দর্শন করার পর আপনারা সিঁড়ি ধরে সোজা চলে আসুন। বাদিকে গেলেই আপনারা আরো একটি মন্দির দেখতে পারবেন। এটিই কিন্তু মূল মন্দির। মন্দিরটিকে দর্শন করতে একদমই ভুল করবেন না। এই মন্দিরের অভ্যন্তরেও ভিডিও ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তবে মন্দিরের ভেতরে রয়েছে চৈতন্যদেবের এক অপরূপ সুন্দর বিগ্রহ। এরপরেই আপনারা দর্শন করতে পারবেন শ্রীল প্রভুপাদের ভজন কুঠির। আর এরপরেই আপনারা দর্শন করতে পারবেন চৈতন্য মহাপ্রভুর ষড়ভুজের এই সুন্দর বিগ্রহটিকে। की दीवानी हो गई, दीवानी राधा रानी हो गई। শ্রীকৃষ্ণ, রামচন্দ্র ও চৈতন্যদেবের মিলিত সমন্বয়েই গড়ে উঠেছে এই ষড়ভুজের বিগ্রহটি। এখানে আপনারা চৈতন্যদেবের ষড়ভুজ অর্থাৎ 6টি হাত দেখতে পাচ্ছেন। এই চৈতন্য মন্দিরে এলে আপনারা কি কি দর্শন করতে পারবেন সেগুলি কিন্তু এখানে লেখা রয়েছে। আপনারা এখন যে শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী দেখতে পাচ্ছেন, এটিই কিন্তু চৈতন্যদেবের মাসি ও মেশোর বাড়ি। এই কক্ষে চৈতন্যদেবের জন্ম থেকে তার সমস্ত লীলা কাহিনীকে তুলে ধরা হয়েছে, কিন্তু ভেতরে ভিডিও ক্যামেরা নিষিদ্ধ, তাই এই দৃশ্যটিও আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। এরপরেই আপনারা দেখবেন বাহির পথ। সোজা ধরে গেলেই প্রথমে পড়বে গোশালা, তারপরেই এক্সিট গেট। এটিই হলো এখানকারের গোশালা। গোশালা দর্শন করার পর আপনারা সোজা 1 মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাবেন মেন রোডে। আপনি যে গাড়িটি ভাড়া করেছিলেন সেই গাড়িটি এখানেই দাঁড়াবে, আর এই গাড়ি করেই আপনারা চলে যান আজকের শেষ গন্তব্যস্থলে। এখন আমরা চলে এসেছি বল্লাল ঢিবি দর্শন করতে। আমরা ইতিহাসের পাতায় সকলেই লক্ষণ সেন, বল্লাল সেনের কথা পড়েছি, আর সেই বল্লাল সেনের রাজপ্রাসাদেই কিন্তু চলে এসেছি এখন আমরা। তবে রাজপ্রাসাদ সেভাবে চোখে পড়ছে না, চোখে পড়ছে কয়েকটি ছাগল ঘাস খেয়ে বেড়াচ্ছে। এরকম কতগুলি সিঁড়ি দেখতে পারবেন, সিঁড়ি ধরে আপনারা আস্তে আস্তে ওপরে চলে আসুন। এই স্থানটি হলো বল্লাল সেনের রাজপ্রাসাদ। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সেন বংশের রাজা বল্লাল সেনের রাজপ্রাসাদে, কিন্তু রাজপ্রাসাদটি এখন ধ্বংসপ্রাপ্ত, আপনারা তা দেখতেই পাচ্ছেন। শুধু কয়েকটি ইটের আস্তরণ এখানে এলে আপনারা দেখতে পারবেন। কিভাবে এই রাজপ্রাসাদটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে তা কিন্তু এখানে এলে আপনারা বুঝতে পারবেন।
তবে এই সমস্ত ঐতিহাসিক নিদর্শনগুলিকে অবিলম্বে সংরক্ষণের প্রয়োজন, না হলে অনেক ঐতিহাসিক স্থান এরকমভাবেই হারিয়ে যেতে থাকবে। সত্যি মায়াপুরের এই সমস্ত স্থানগুলি দর্শন করে অনেক কিছু কিন্তু জানতে পারলাম। আপনারা অবশ্যই মায়াপুর দর্শন করলে এই সমস্ত স্থানগুলি কিন্তু ঘুরে দেখতে একদমই ভুলবেন না। বল্লাল সেনের রাজপ্রাসাদ তো দেখা হয়ে গেল, চলুন পরবর্তী স্পটে গিয়ে আপনাদের সামনে তুলে ধরছি সেখানকার সৌন্দর্যকে। এবার আপনাদের গাড়িওয়ালাকে বলুন সরাসরি জগন্নাথ মন্দিরে নামিয়ে দিতে। জগন্নাথ মন্দির থেকেই কিন্তু রথযাত্রা শুরু হয়। এটি হলো মায়াপুরের জগন্নাথ মন্দির। এখান থেকেই রথযাত্রা শুরু হয় এবং সমাপ্ত হয় মায়াপুর ইস্কন মন্দিরে গিয়ে। রথযাত্রা উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়েছে এই জগন্নাথ মন্দিরে। যেহেতু রথযাত্রা উপলক্ষে আজকের এই ভিডিওটি, তাই মন্দির দর্শন না করিয়ে সরাসরি আমরা রথযাত্রাটিকে তুলে ধরছি। জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে এই মাঠটি। এই মাঠ থেকেই রথযাত্রার সূচনা করা হয়ে থাকে। ভাস্করের দ্বারা জগন্নাথের এই বিগ্রহ তৈরি করলেন। যখন রুক্মিণী মৈত্র ও দেবশ্রী রায় রথযাত্রার শুভ উদ্বোধন করেন। প্রথমত হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আমি জানি আপনারা সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আর এরকম রোদে, তো সেটার জন্য প্রথমত অসংখ্য ধন্যবাদ। আজ এই শুভ রথযাত্রার উপলক্ষে এখানে এসে আমি সত্যি খুব ভাগ্যবান মনে করছি নিজেকে। এবং যেটা উনি বললেন যে সবার জন্য অফকোর্স এটা ভীষণ একটা স্পেশাল দিন, বিশেষ দিন, কিন্তু আমার জন্য আরেকটু হয়তো এক্সট্রা স্পেশাল। ছোটবেলায় মায়ের সঙ্গে রথ বানাতাম বাড়িতে, মা বাবা দাদা মিলে, এবং সেটা টেনে টেনে পাড়ায় ঘুরতাম। আজকে সেখান থেকে এখানে মায়াপুরে এসে রথযাত্রা নিজের চোখে এখানে এরকম মঞ্চে থেকে আপনাদের সঙ্গে সেটাকে উপভোগ করা সত্যি আমার কাছে একটা স্বপ্নের মতো। তো থ্যাংক ইউ ইসকন। আমি এটা সবসময় বলি যে আমি হয়তো এখানে থাকি না, কিন্তু আমিও আপনাদেরই বাড়ির লোক, কারণ আমি যখন 3-4 বছর আমার বয়স ছিল সেই সময় থেকে আমি ইসকনে আসি, আমি আমার গোটা পরিবার মিলে। তো আর অনেক কটা বছর হয়ে গেছিল মাঝে, মানে প্রায় 10 বছর হয়ে গেছে যে আমার একদিনও আসা হয়নি, কিন্তু বলে যে যখন ভগবান ডাকে তোমাকে ঠিক সেটাই সাড়া দিতে হয়। আর আজকে ঠিক তাই হয়েছে। আর এমনই একটা দিনে যে রথযাত্রার দিন, জন্মদিনের দিন, আর আমি এখানে। সো আজকের এই দিনটা আপনাদের সঙ্গে আমার শেয়ার করে নেওয়া, উপভোগ করে নেওয়াটা সত্যি খুবই খুশি। আজকের দিনটা অবশ্যই আপনাদের সকলের আনন্দে কাটুক। আজকে রথযাত্রার দিনটা খুব আনন্দে কাটুক, কিন্তু আজকের মতোই সারা বছরটা যাতে আপনাদের সকলের খুব আনন্দে, খুব ভালোভাবে কাটুক। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজকে একটু আগে এমপি সাহেব বলছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর, জীব সেবা শিব সেবা। আপনারা হয়তো জানেন বিগত বহু বছর ধরে আমি দেবশ্রী রায় ফাউন্ডেশন পথ পশুদের সেবা করি। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের কথা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। আমরা এই কলিযুগে কিন্তু খুব স্বার্থপর হয়ে যাচ্ছি। কেন জানেন? মানুষ বড্ড স্বার্থপর। মানুষ কি ভাবে জানেন? আমরা ভালো খাবো, ভালো পরবো, উৎসব করব, নতুন কাপড় পরব, ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবো, কিন্তু আপনারা একবারও ভাবেন না যে যেমন মানুষ আছে তেমন পশু পাখি প্রকৃতি সব মিলিয়ে হচ্ছে এই সুন্দর পৃথিবী। এই সুন্দর পৃথিবী কিন্তু হয় না খালি মানুষ থাকবে আর কেউ থাকবে না, এটা হতে পারে না।
ঈশ্বর সবাইকে সৃষ্টি করেছে, প্রকৃতি, পশু পাখি সবকিছু। তাই আজকের দিনে আসুন আমরা এই সুন্দর দিনে, রথযাত্রার দিন আমরা একটা প্রতিজ্ঞা করি যে আমরা সকলকে ভালো রাখবো, যেমন মানুষকে ভালো রাখবো, যেমন প্রকৃতিকে ভালোবাসবো, পশু পাখিকে ভালোবাসবো, তবেই তো ঈশ্বর সেবা নেবে। ঈশ্বর কিন্তু এমনি সেবা নেয় না, সবার পাশে দাঁড়াতে হয়। এইটুকু বলেই আমি আজকে সুন্দর দিনে বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, আমার প্রণাম নেবেন সকলে। ধন্যবাদ। রথযাত্রার শুভ উদ্বোধন হয়ে গেছে, এবার শুরু হবে মায়াপুরের রথযাত্রা। আজকের মতো এখানে শুরু। রথের দড়িতে পড়ে গেছে টান। চলুন এবার রথে কি কি হলো সমস্ত কিছু তুলে ধরবো, ভিডিওটি কিন্তু পুরো দেখবেন। প্রথমেই এগিয়ে চলেছে বলরাম, তারপরে আসছে সুভদ্রা এবং সবশেষে ভাই জগন্নাথ। সত্যি মায়াপুরের রথ যেভাবে উপভোগ করেছি এক কথায় অসাধারণ। আপনাদের কেমন লাগছে সেটি কিন্তু জানাতে একদমই ভুলবেন না। গানে গানে জমজমাট মায়াপুরের রথযাত্রা উৎসব। দেখতে দেখতে যে কখন 3 কিলোমিটার পথ হেঁটে ফেললাম বুঝতেই পারিনি। মা কালীর চরিত্রে যে নৃত্য করছে, একবার তার নৃত্যটি দেখুন, সত্যি অসাধারণ। বিশ্বাস করুন এক কথায় অসাধারণ আনন্দ করেছি আমরা এই রথযাত্রা উপলক্ষে। কথা হবে না, এক কথায় অসাধারণ। অবশ্যই আপনারা চেষ্টা করবেন মায়াপুরের এই রথযাত্রা একবার হলেও দর্শন করতে। আগুনের মধ্যে দিয়ে নৃত্যটি দেখুন, সত্যি বলার কোনো ভাষা নেই। কালী চরিত্রে যে নৃত্য করছে, মাঝে মাঝে খাড়া নিয়ে যেভাবে এগিয়ে আসছে, সত্যি ভয় পেয়ে যাচ্ছি। এদের মধ্যে কার নাচটি আপনাদের ভালো লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথম রথটি দেখালাম বলরামের, এবার দ্বিতীয় যে রথটি সেটি হলো সুভদ্রার। দ্বিতীয় রথের দড়িতেও টান পড়ে গেছে, সুভদ্রা মহারানী এগিয়ে চলেছে তার মাসির বাড়ির উদ্দেশ্যে। ধীরে ধীরে রথ টানুন, আস্তে আস্তে। জয় সুভদ্রা মহারানীকে জয়।
রথ যাবে সেই জন্য সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। রাস্তার পাশে দেখুন কাউন্টার থেকে প্রসাদ বিতরণ হচ্ছে, সেখান থেকে প্রসাদ নেবেন কাউন্টার থেকে। জয় বলদেব প্রভু কি জয়। এই তিনটি রথকে পুরোপুরি সজ্জিত করা হয়েছে ফুল এবং ফলের মধ্য দিয়ে। রাস্তার দুধারে হাজার হাজার মানুষ শুধু দাঁড়িয়ে আছে একবার রথের দড়িতে টান দেওয়ার জন্য। জয় বলদেব প্রভু কি জয়। এবং রথের দড়ি স্পর্শ করে নিজের মানব জীবনকে ধন্য করুন। কখনো বা বৃষ্টি, কখনো আজ প্রখর রোদ, কিন্তু বিশ্বাস করুন সমস্ত কষ্ট যেন দূর হয়ে গেছে এই সুন্দর অনুষ্ঠানটির মধ্য দিয়ে। कृष्ण की दीवानी हो गई, दीवानी राधा रानी हो गई। সত্যি আমরাও এই রথযাত্রার দিবানি হয়ে গেছি। পরের বার আসতেই হবে এই রথযাত্রায়। बांसुरी की धुन में खो गई, दीवानी राधा रानी हो गई। হরে কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই রথযাত্রার আয়োজন করা হয়। বলরাম সুভদ্রার পর এবার মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জগন্নাথ দেব। বৃষ্টি দড়িটা সোজা করে দেখি, একটু দেখি। চলো 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 টানো 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 টানো, চলতে থাকো চলতে থাকো টানতে থাকো। আস্তে আস্তে আস্তে। নাম কীর্তনের মধ্যে দিয়েও যে প্রকৃতভাবে আনন্দ করা যায় সেই দৃশ্যটিকেই এখন আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে দেখতে 6 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেছে। সত্যি আজকের এই অনুষ্ঠানটি এক কথায় অসাধারণ।
শেষে একটা কথাই বলতে পারি, একদিকে দুর্দান্ত নাচ, কীর্তন, গান, সুন্দর উপস্থাপনা, এক কথায় অসাধারণ মায়াপুরের এই রথযাত্রা উৎসব। এনজয়ের সাথে নিজের জীবনকে উপভোগ করুন আর এভাবেই এনজয় টু লাইফের পাশে থাকুন।